মৃত্যুর 12 বছর পর কিভাবে জীবিত হয়ে ফিরে আসলেন ভাওয়ালের সেই বিখ্যাত সন্ন্যাসী রাজা? কেনই বা ছিলেন সন্ন্যাসী বেশে? পরিশেষে কিংবদন্তি ভাওয়াল রাজার সেই ঐতিহাসিক মামলার রায় কি হলো, সেই বাস্তব কাহিনী ও ইতিহাস আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। ভাওয়াল রাজবাড়ি দেখা বা ঘোরার জন্য একটি ঐতিহাসিক স্থান। এটি বাংলাদেশের গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক রাজবাড়িটি। বাস কিংবা ট্রেনে করে জয়দেবপুরে আসা যায় ঢাকা থেকে। ছুটির দিনে কিংবা অবসর সময়ে অনেক মানুষ আসেন এই রাজবাড়িটি দেখার জন্য, এখানে ঘোরার জন্য। দর্শক, এটি হচ্ছে মেইন রাজপ্রাসাদ, যা এখন জেলা প্রশাসকের কার্যালয়। ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই ভিতরটা দেখাতে পারলাম না। এই ভবনের ভিতরে রয়েছে শাল কাঠের দৃষ্টিনন্দন সিঁড়ি, নিচ থেকে উপরে ওঠার জন্য। এই ভবনটি ইন্দো সারাসৈনিক মুঘল স্থাপত্যের একটি ভবন। এই রাজপ্রাসাদে প্রায় 365টি কক্ষ রয়েছে এবং রয়েছে চোখ জোড়ানো দৃষ্টিনন্দন বারান্দা। ভাওয়াল রাজবাড়ি ছিল 19 শতকের শেষের দিকে নির্মিত ভাওয়াল জমিদারদের বিলাসবহুল বাসস্থান ও প্রশাসনিক কেন্দ্র। প্রায় 365 কক্ষ বিশিষ্ট দোতলা এই বিশাল প্রাসাদে নাটমন্দির, হাওয়ামহল, রাজবিলাস ও বড় দালান সহ বিভিন্ন অংশ ছিল। বর্তমানে এটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1870 থেকে 1880 সালের দিকে নির্মিত এই রাজবাড়িতে ইউরোপীয় ও মোগল শৈলীর অপূর্ব মিশ্রণ রয়েছে। এতে করিন্থীয় কলাম এবং প্রশস্ত বারান্দা লক্ষ্য করা যায়। রাজবাড়িতে নাটমন্দির, হাওয়ামহল, পদ্মনাভ, রাজবিলাস এবং পুরনো বাড়ি নামে বিভিন্ন ভবন ছিল। নিচতলা থেকে উপরে ওঠার জন্য ঐতিহ্যবাহী শাল কাঠের সিঁড়ি রয়েছে। রাজবাড়ির উত্তরে চিলাই নদীর তীরে ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের শবদাহের স্থান ও স্মারক সৌধ রয়েছে, যা শ্মশানেশ্বরী নামে পরিচিত। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি এবং সামনে সুবিস্তৃত খেলার মাঠ ছিল। এটি ছিল প্রায় 579 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ভাওয়াল এস্টেটের কেন্দ্রবিন্দু, যা বাংলার অন্যতম সমৃদ্ধ জমিদারি ছিল। এছাড়াও এটি ভাওয়াল সন্ন্যাসী রাজার রোমাঞ্চকর, রহস্যজনক, অলৌকিক কাহিনীর সাক্ষী এই ভাওয়াল রাজবাড়ি। দর্শক, চলুন জেনে নেই সেই সন্ন্যাসী ভাওয়াল রাজার রহস্যময়, অলৌকিক বেঁচে ফেরা ও ভাওয়াল রাজবাড়ির মামলা, কাহিনী ও ইতিহাস। রাজা কালীনারায়ণ রায়ের একমাত্র ছেলে ছিলেন রাজা রাজেন্দ্র নারায়ণ রায়। কালীনারায়ণ রায়ের মৃত্যুর পরে রাজা রাজেন্দ্র নারায়ণ রায় জমিদারি লাভ করেন। রাজেন্দ্র নারায়ণ রায়ের 3 ছেলে, রণেন্দ্র নারায়ণ রায়, রমেন্দ্র নারায়ণ রায় ও রবীন্দ্র নারায়ণ রায়। 3 ছেলের মধ্যে মেজ ছেলে রাজা রমেন্দ্র নারায়ণ রায়, যা ভাওয়ালের বিখ্যাত সন্ন্যাসী রাজা নামে পরিচিত, এবং এই সন্ন্যাসী রাজার নামে তৈরি করা হয়েছিল বাংলা সিনেমা সন্ন্যাসী রাজা নামে, যে সিনেমাতে সন্ন্যাসী রাজার চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। 1901 সালে রাজা রাজেন্দ্র নারায়ণের মৃত্যু হয়। জমিদারির দায়িত্ব হাতে তুলে নেন রানী বিলাসমণি। জমিদারি ও সংসার গোছানোয় মন দেন তিনি। 1902 সালে মেজ কুমার রমেন্দ্র নারায়ণের বিয়ে দেন তিনি। মেজ কুমারের স্ত্রী বিভাবতী ছিলেন আগুন সুন্দরী। সুন্দরী স্ত্রীও মন বুলাতে পারেননি মেজ কুমারের। তিনি সর্বদা ব্যস্ত থাকতেন শুধু মদ আর বাইজি নিয়ে, এবং কথিত রয়েছে মেজ কুমার শিকার খুব ভালো করতেন। তিনি এক গুলিতে একদম নিশানা মতো আগ শিকার করতেন। 1907 সালে রাজমাতা রানী বিলাসমণির মৃত্যু হয়। ভাওয়াল রাজ পরিবারে দেখা দেয় প্রাসাদ ষড়যন্ত্র। একটা সময় মেজ কুমার সিফিলিস নামে এক রোগে আক্রান্ত হন। ঢাকার ডক্টররা তাকে কলকাতা নিয়ে যেতে বলেন, সেখানেও কোনো নিরাময় হয়নি। পরে তাকে নিয়ে যাওয়া হয় দার্জিলিংয়ে। তার সঙ্গে ছিলেন তার বউ বিভাবতী, তার শালা ও তাদের পারিবারিক ডক্টর আশুতোষ দাশগুপ্ত।
আশুতোষ ও বিভাবতী একটা সময় থেকে প্রেম চলতে থাকে এবং তারা সকলে মিলে জমিদারির লোভে মেজো কুমারের অসুস্থতার সুযোগে দার্জিলিংয়ের পথে খাবারে বিষ মিশিয়ে হত্যা করেন। হত্যার পর মেজো কুমারকে শ্মশানে দাহ করার জন্য যখন নিয়ে যাওয়া হয় তখন শুরু হয় অনেক বৃষ্টি এবং মেজো কুমারকে ফেলে রেখেই চলে যান তারা। শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলেন কয়েক সন্ন্যাসী। তারা মেজো কুমারকে দেখে শরীরে হাত দিয়ে দেখে তিনি জীবিত। পরে মেজো কুমার ওই সন্ন্যাসীদের আশ্রয়ে থাকেন এবং কলকাতা ঘুরে বেড়ান কয়েক বছর। প্রায় 12 বছর পর হঠাৎ করে বুড়িগঙ্গা নদীর তীরে বাকলান্ড বাঁধের পাশে গাছতলায় বসে থাকতেন স্মৃতি হারিয়ে সন্ন্যাসী বেশে, ছাই মাখানো শরীর নিয়ে। সুগঠনের দেহ সকলের দৃষ্টি আকর্ষণ করত। সকল মানুষ এই সন্ন্যাসীকে ঘেরাও করে দেখতেন। একবার সন্ন্যাসী রাজার পরিচিত লোকজন তাকে দেখে ফেলে এবং তাকে এক দেখাই সন্দেহ করতে থাকেন এবং সন্ন্যাসী রাজার বোন জ্যোতিময়ী দেবীকে গিয়ে বলেন। তারপরই হাতির পিঠে চড়ে সন্ন্যাসী রাজাকে নিয়ে যাওয়া হয় রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে যাবার পর সন্ন্যাসী রাজার কিছুই মনে ছিল না তখনও। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান সন্ন্যাসী রাজা। সন্ন্যাসী রাজার বেশ কিছুদিন সময় কাটার পর তার স্মৃতি ফিরে আসে। স্মৃতি ফিরে আসার পর তাকে আবারও রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় এবং রাজপ্রাসাদে তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং সন্ন্যাসী রাজা অনেক প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। সেদিন সন্ন্যাসী রাজা এসে দাঁড়ালেন প্রায় 1000-2 লোকের সামনে। ভিড়ের ভিতর থেকে প্রশ্ন এলো, আপনার নাম কি? সন্ন্যাসী বলেন, রবীন্দ্র নারায়ণ রায় চৌধুরী। আপনার পিতার নাম কি? রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। আপনার মায়ের নাম কি? রানী বিলাসমতী দেবী। ওই সময় একজন বলে উঠল, আরে রাজা রানীর নাম তো সকলেই জানে, বলুন তো আপনার দায়ের নাম কি? সন্ন্যাসী জবাবে উত্তর দিলেন, অলকা। এই শুনে জনতা উল্লাসে ফেটে পড়ে জয়ধ্বনি দিতে লাগলো, জয় মধ্যম কুমারের জয়। আরও প্রমাণ সাপেক্ষ অনুযায়ী এরপর বোন জ্যোতিময়ী দেবী ও সন্ন্যাসী রাজা বিভাবতীকে তার সকল সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বলেন। তখন বিভাবতী স্বামী হিসাবে তাকে অস্বীকৃতি জানান এবং বিভাবতী ও অন্যান্যরা তাকে বন্ড ও প্রতারক হিসাবে আখ্যায়িত করেন। 12 বছর পর 1921 সালে ঢাকায় ফিরে আসেন এবং 1903 সালে স্ত্রী বিভাবতী দেবী ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রধান প্রতিপক্ষ ছিলেন তার স্ত্রী বিভাবতী দেবী এবং তার ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, ডক্টর আশুতোষ দাশগুপ্ত, যারা সন্ন্যাসীকে বন্ড বলে দাবি করেন। আদালতে মামলার দুপক্ষে সর্বমোট 1548 জন সাক্ষী দেন। 1069 জন সাক্ষী ছিলেন, যার মধ্যে 966 জন তাকে কুমার বলে নিশ্চিত করেন। সাক্ষী প্রদানকারীরা হচ্ছেন স্থানীয় প্রজারা, রাজপরিবারের কর্মচারী এবং আত্মীয় স্বজনরা সন্ন্যাসীর পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। সাক্ষীদের মৌখিক বর্ণনার পাশাপাশি সন্ন্যাসীর দেহের দাগ, মেজো কুমারের সাথে শারীরিক মিল এবং পূর্ববর্তী জীবন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ হিসেবে পেশ করা হয়। 1936 সালের 24 আগস্ট বিচারক পান্না নাল বসু 552 পৃষ্ঠার রায় দেন। এই দীর্ঘ লড়াইয়ের পর প্রমাণিত হয় যে ওই সন্ন্যাসী বাওয়ালের মেজো কুমার রবীন্দ্র নারায়ণ রায়। ঢাকা জজ কোর্টে 1933 সালে শুনানি শুরু হয় এবং 1936 সালের রায়ে সন্ন্যাসীকে মেজো কুমার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। রানী বিভাবতী উচ্চ আদালতে, কলকাতা হাইকোর্ট এবং পরে লন্ডনে প্রিভি কাউন্সিলে আপিল করলেও সন্ন্যাসীর পক্ষে রায় বহাল থাকে। আইনি লড়াইয়ে জিতলেও রায় চূড়ান্ত হওয়ার গল্প কিছুদিন পরেই সন্ন্যাসী স্ট্রোক করে মারা যান। এই ঐতিহাসিক মামলাটি তৎকালীন সমাজ ও বিচার ব্যবস্থায় এক বিশাল আলোড়ন সৃষ্টি করে, যা পরবর্তীতে সন্ন্যাসী রাজা সিনেমার এক যে রাজা মুভির প্রেক্ষাপট হিসেবেও কাজ করে। দীর্ঘ সময় মামলা চলার কারণে রাজবাড়িটি অবহেলায় পড়ে থাকে এবং অবশেষে 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর সরকার এটি অধিগ্রহণ করে। বর্তমানে এই ঐতিহাসিক রাজবাড়িটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি একটি দর্শনীয় স্থান যা বাওয়াল রাজবাড়ি নামে পরিচিত।
রাজবাড়ী থেকে 1 কিলোমিটার দূরে চিলাই নদীর তীরে প্রায় 6 একর জমির উপর স্থাপিত বাওয়াল জমিদার পরিবারের একটি ঐতিহাসিক ও প্রাচীন শবদাহ স্থান। এখানে রয়েছে রাজ পরিবারের সদস্যদের স্মরণে সমাধি ও মন্দির রয়েছে। 1856 সালে কালীনারায়ণ রায়চৌধুরী জমিদার দায়িত্ব নেওয়ার পর এই শ্মশানেশ্বরী নির্মাণ করেন। এখানে যেই মঠগুলো রয়েছে, বড় মঠের সাথে আরও চারপাশে 4টি মঠ, এই মঠগুলোর যে কারুকাজ, নকশা, ডিজাইন, এগুলা সব করেছিলেন ভারতের বিখ্যাত স্থপতি কামাখ্যা রায়। এটি প্রায় 6 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এখানে রাজ পরিবারের সদস্যদের সমাধিসৌধ, নামফলক এবং একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। এটি বাওয়াল রাজ পরিবারের শবদাহের স্থান হিসাবে ব্যবহৃত হয়। বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হলেও উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এটি ধ্বংসের পথে রয়েছে। বাওয়াল রাজ শ্মশানেশ্বরী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান। দর্শক, এখানে যে কয়টি মঠ দেখতে পাচ্ছেন, এগুলো সব তৈরি করেছিলেন রাজা কালীনারায়ণ রায়। রাজ পরিবারের একটি সৌধ, একটা উঁচু মঠ ছিল এক একজনের নামে স্মৃতিচারণ। এই মঠগুলো ভারতের একজন বিখ্যাত কারুকাজ শিল্পীকে দিয়ে ডিজাইন করিয়ে তা নির্মাণ করা হয়। এই মঠগুলো চুন সুরকি দ্বারা তৈরি করা হয়েছিল, যার পলেস্তারা আজ খসে পড়েছে। বাসস্থান করছে সরীসৃপ, কালচে শেওলা ধরা রঙে আজ এই ঐতিহাসিক মঠগুলো ধ্বংসপ্রায় অবস্থা। মঠগুলোর সাথেই ছিল একটি দিঘি, যা এখন পানি শুকিয়ে চরণভূমি। এটি সেই দিঘি এবং এই দিঘির পাশেই রয়েছে শ্মশানঘাট, যেখানে শত শত মানুষকে দাহ করা হয়। এখনও অনেক মানুষকে এখানেই এনে দাহ করা হয়, আগুনে পোড়ানো হয়। এখানে দিয়া পড়ায় আরেকটা আছে এই শিববাড়ি যেটা পড়ায়, এটা এখন একটু ওইখানে ওই দিকের যত আছে সেই দিকেরটা শিববাড়ি পড়ায়। এখনো অনেক মানুষকে এখানেই এনে দাহ করা হয়, আগুনে পোড়ানো হয়।